জার্মানির ২১তম সাধারণ নির্বাচনে ভোট গ্রহণ শেষে প্রাথমিক নির্বাচন সমীক্ষাতে দেখা গেছে নির্বাচনে ফ্রিডরিখ মার্জের দল ক্রিশ্চিয়ান গণতান্ত্রিক ইউনিয়ন জয়ী হয়েছে। তবে ডানপন্থীদেরও উত্থান ঘটেছে। জার্মানির এই নির্বাচনকে ঘিরে সারা বিশ্বের সংবাদ মাধ্যমগুলোতে আলাদা দৃষ্টি ছিল। এর অন্যতম কারণ এবার নির্বাচনের আগে থেকেই আমেরিকার একাধিক রাজনীতিক জার্মান রাজনীতিতে হস্তক্ষেপ করেছেন। নির্বাচনের আগের দিনও ইলন মাস্ক জার্মানির কট্টরবাদী অল্টারনেটিভ ফর ডয়েচল্যান্ড দলটির পক্ষে ভোট দেওয়ার আহ্বান জানান। তিনি দলটির নেত্রী এলিস বাইডেলের সঙ্গে কথোপকথনের অডিওটি শেয়ার করে বলেন, শুধুমাত্র অল্টারনেটিভ ফর ডয়েচল্যান্ড দলটি জার্মানিকে বাঁচাতে পারে। জার্মানির অন্যান্য দলের রাজনীতিবিদরা এটিকে নির্বাচনে প্রভাবিত করার অপচেষ্টা হিসেবে দেখছেন। মধ্য ইউরোপের বড় দেশ জার্মানির এই নির্বাচনকে এই মুহূর্তে ইউরোপের সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘটনা হিসেবে দেখা হচ্ছে, কারণ ইউরোপে কট্টর জাতীয়তাবাদের উত্থান ঘটছে। এদিকে ইউক্রেন পশ্চিমা সামরিক জোট ন্যাটোর সদস্যপদ পেলে দেশটির প্রেসিডেন্ট পদ ছাড়তেও আগ্রহী বলে জানিয়েছেন ভলোদিমির জেলেনস্কি। রোববার সংবাদ সম্মেলনে এই কথা বলেছেন তিনি। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জেলেনস্কিকে একজন স্বৈর শাসক আখ্যায়িত করার পর তার এমন আগ্রহের কথা সামনে এলো। এমন পরিস্থিতিতে সোমবার কিয়েভে যাচ্ছেন ইউরোপীয় ইউনিয়ন সহ বিভিন্ন দেশের নেতারা। সেখানে তারা ইউক্রেনকে সমর্থন এবং দেশটির নিরাপত্তার নিশ্চয়তা নিয়ে কথা বলবেন। জেলেনস্কি বলেছেন, এই আলোচনায় ইউক্রেনের ন্যাটোতে যোগদানের বিষয়টি তোলা হবে, তবে এই আলোচনা কতদূর এগুবে তা জানেন না তিনি। আমরা জেলেনস্কির বক্তব্যটা একটু শুনে আসতে চাই। ইউক্রেন এবং শান্তির স্বার্থে আমি পদত্যাগ করতে রাজি। দ্বিতীয়ত, ন্যাটো সদস্য পদের সুযোগ পেলেও আমি এই পদ ছেড়ে দিতে রাজি। কোন রকম বাড়তি সময় না নিয়েই আমি এটি এখনই করতে রাজি। আমি আজকের দিনে ইউক্রেনের নিরাপত্তাকে গুরুত্ব দিচ্ছি। ২০ বছর পরের বিষয়ে নয়। আমি দশক ধরে ক্ষমতায় থাকতে চাই না। এটাই আমার লক্ষ্য এবং স্বপ্ন। আমরা শুনছিলাম ভলোদিমির জেলেনস্কির বক্তব্য। এদিকে বাংলাদেশে তোলপাড় চলছে দুইটি ইস্যুতে। একটি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বক্তব্যকে কেন্দ্র করে। তিনি বলেছেন, বাংলাদেশের দুজন ব্যক্তি আমেরিকা থেকে $29 মিলিয়ন সহায়তা পেয়েছেন। কারা সেই দুজন ব্যক্তি তার খোঁজ এখনো মেলেনি। এনজিও ব্যুরো সূত্রে জানা গেছে, ইউএসএআইডির মাধ্যমে বাংলাদেশের ৭৬টি এনজিও অনুদান পায়। সেই তালিকা পর্যালোচনা করে গত ৭ বছরে বাংলাদেশে কোনো বেসরকারি সংস্থার $29 মিলিয়ন অনুদান পাওয়া বা ছাড়ের তথ্য পাওয়া যায়নি। এছাড়া অর্থ মন্ত্রণালয়ের অধীনে থাকা ইআরডিও জানে না এই ধরনের কোনো অর্থ যাওয়ার খবর। অন্য ইস্যুটি ছাত্রদের রাজনৈতিক দল গঠনের চূড়ান্ত ঘোষণা ২৬শে ফেব্রুয়ারি, যেটি হতে যাচ্ছে। তবে একটু জানিয়ে রাখি, ভারতের পক্ষ থেকে এবার বাংলাদেশের জন্য সতর্ক বার্তা গেছে। পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর একটি অনুষ্ঠানে বলেছেন, তাকে যদি সরাসরি আমরা কোট করি, প্রতিদিন অন্তর্বর্তীকালীন সরকারের কেউ একজন উঠে এবং সব কিছুর জন্য ভারতকে দায়ী করে। এমন সব বিষয়ের জন্য এই দোষারোপ করে। যদি আপনি খবরগুলো দেখেন তাহলে দেখবেন সেগুলো খুবই হাস্যকর। আপনি এক পক্ষ থেকে বলতে পারেন না, আমি এখন আপনার সঙ্গে ভালো সম্পর্ক চাই, কিন্তু আমি প্রতিদিন সকালে ঘুম থেকে উঠি এবং সব কিছুর জন্য আপনাকে দায়ী করি, তাহলে তা ভুল হয়। এটা একটা সিদ্ধান্তের ব্যাপার যা তাদেরকে নিতে হবে, অর্থাৎ বাংলাদেশকে সিদ্ধান্ত নিতে হবে, এটি বলছেন ভারতের পররাষ্ট্র সচিব। এইসব বিষয়গুলো নিয়ে আলোচনা করব আমাদের সাপ্তাহিক আয়োজন ৭ দিনের বিশ্ব অনুষ্ঠানে। আপনাদের সাথে আছি আমি ইহসান জুয়েল। বিশেষজ্ঞ অতিথি হিসেবে আমার সাথে যুক্ত হচ্ছেন কলাম লেখক ও প্রাবন্ধিক হাসান ফেরদৌস এবং টেক্সাসের A&M ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রফেসর ডক্টর মেহনাজ মোমেন। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি আলোচনায়। আমরা একেবারে শেষের বিষয়টা দিয়ে শুরু করতে চাই, অর্থাৎ বাংলাদেশের যে ইস্যু। এবং সবশেষ রাত ৩টায়, বাংলাদেশ সময় রাত ৩টায়, আমরা স্বরাষ্ট্র উপদেষ্টাকে দেখলাম তার বাসায় জরুরি সংবাদ সম্মেলন করছেন। এবং তিনি তখন রাত ৩টায়, তার হয়তো মনে হয়েছে, কিংবা তিনি তখন যেই হেডলাইনটি গণমাধ্যমে দেখতে পাচ্ছি সেটি হলো, আওয়ামী লীগের দোসররা দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। এটি তার রাত 3টায় হয়তো মনে হয়েছে, তিনি করেছেন। ডোনাল্ড ট্রাম্প $29 মিলিয়ন, ডিওজে আগে একটি পোস্ট দিয়ে জানিয়েছিল বাংলাদেশে $29 মিলিয়ন, ভারতে $21 মিলিয়ন, অনেক জায়গা থেকে তারা অর্থ স্থগিত করেছে। কিন্তু ডোনাল্ড ট্রাম্প বলেছেন দুজন ব্যক্তির কথা তারা পেয়েছে, যারা হয়তো $10,000 পাওয়ার যোগ্য, তারা $29 মিলিয়ন পেয়ে গেছে প্রতারণার জন্য। কোনো বিজনেস সাময়িকে তাদের ছবি আসবে। এইসব বক্তব্যের পরপরই বাংলাদেশ জুড়ে তোড়পাড় চলছে। হাসান ফেরদৌস, আপনার কাছে জানতে চাই, সেটা হলো ডোনাল্ড ট্রাম্পের এই বক্তব্যের কোনো ভিত্তি বাংলাদেশের প্রতিষ্ঠানগুলো, যেটা আমরা বলছিলাম এনজিও ব্যুরো কিংবা ইউএসের যে অর্থগুলো যায় ইআরডির মাধ্যমে, তারা এখন পর্যন্ত হদিস খুঁজে পাচ্ছে না। তারা খুঁজছেন, এখনও তারা বলেননি যে ডোনাল্ড ট্রাম্প মিথ্যে তথ্য দিয়েছেন।
কিন্তু মূল বিষয় হলো তিনি দুজন ব্যক্তির কথা বলছেন, একটা ছোট সংগঠনের কথা বলছেন, তারা পেয়েছে। এটির আসলে রাজনৈতিক কোনো ব্যাখ্যা কি আপনার কাছে আছে, নাকি এটা আসলে আমেরিকার অভ্যন্তরীণ পলিটিক্সের ফল যে গিয়ে বাংলাদেশে পড়ছে? আসলে লার্জলি এটা আমেরিকার অভ্যন্তরীণ পলিটিক্স। উনি তিনটে কথা বলেছেন। এক নম্বর, বাংলাদেশ $29 মিলিয়ন, ভারত $21 মিলিয়ন, এবং এটা একটা কিকব্যাক স্কিম। ভারত সঙ্গে সঙ্গে বলেছে $21 মিলিয়ন আমরা পাইনি। তুমি বলেছো বটে, এই টাকা আমরা পাই, এই টাকা বাংলাদেশ পেয়েছে। তার মানে ডোনাল্ড ট্রাম্প সাহেব সম্পূর্ণ একটা বানোয়াট কথা বললেন, যদি ভারতের কথাটা মেনে নিই আমরা। এক নম্বর। দু নম্বর, টাকাটা গেছে ইউএস এইড এর মাধ্যমে। হোয়াট ইজ ইউএস এইড? ইউএস এইড 1961 থেকে সারা বিশ্ব জুড়ে কাজ করে। 177 দেশে তারা কাজ করে। তাদের বার্ষিক বাজেট $40 বিলিয়ন। তারা কি করে? তারা ত্রাণ সাহায্য দেয় আফ্রিকায়। এই যে এইডস, ইউগান্ডায় মনে করো, ভ্যাকসিন কোত্থেকে আসে? প্রধান সাপ্লায়ার আমেরিকা। আমেরিকা এটা বন্ধ করে দেওয়ার ফলে ভয় হচ্ছে যে এইডস বেড়ে যাবে। মিজলস এর বিরুদ্ধে সবচেয়ে বড় এইড কোত্থেকে আসে? আমেরিকা থেকে আসে। কে দেয়? ইউএস এইড দেয়। ইউএস এইড আমেরিকান ফরেন পলিসির একটা আর্ম, একটা অস্ত্র। এটাকে বলে সফট পাওয়ার। রাজনীতির দুটো পাওয়ার আছে, হার্ড পাওয়ার, যেটা হচ্ছে গিয়ে সামরিক বাহিনী, সামরিক শক্তি। আর আমি তো অনেক বড় দেশ, বিশ্বের সবচেয়ে বড় দেশ, প্রধান দেশ। আমি আমার প্রভাব নানাভাবে ছড়াই। তার একটা হচ্ছে এই ইউএস এইডের মাধ্যমে আমার প্রভাব বিস্তার করি। আরেকটা কথা মাথায় রাখতে হবে যে গত অ্যাডমিনিস্ট্রেশন, প্রেসিডেন্ট বাইডেন তার ফরেন পলিসির 3টি স্তম্ভের কথা বলেছিলেন। এক নম্বর, প্রমোশন অফ হিউম্যান রাইটস, প্রমোশন অফ ক্লাইমেট চেঞ্জ অ্যান্ড প্রমোশন অফ ডেমোক্রেসি। তোমাদের মনে থাকতে পারে প্রতি বছর বাইডেন সাহেব ওয়াশিংটনে ডেমোক্রেসি সামিট করতেন। বাংলাদেশকে দাওয়াত করেননি, ভারতকে দাওয়াত করেছেন তিনি। এটা তার ফরেন পলিসি একটা ইন্টিগ্রাল এলিমেন্ট। ট্রাম্প সাহেব কি বলছেন? এই টাকাটা কে খেয়েছে? উনি বলছেন যে বাংলাদেশের এক্সট্রিম লেফটিস্টরা, উগ্র কমিউনিস্ট হিসেবে তিনি বলছেন। এবং কারা উল্লেখ করছেন, কাদের কথা বলছেন? গত অ্যাডমিনিস্ট্রেশনকে, বাইডেনকে তিনি বলছেন লেফট, বাইডেন অ্যাডমিনিস্ট্রেশনকে তিনি বলছেন কমিউনিস্ট। এবং কিকব্যাক, এই টাকাটা গেছে বাংলাদেশের নামে, কিন্তু খেয়েছে এরা, এই কথা বলে বেড়াচ্ছে। আমি খুব একটা গুরুত্ব দেবো না কথাগুলিতে, তবে এই কথা ঠিক যে টাকা আমরা পাই বাংলাদেশের রাফলি $200 মিলিয়ন, রাফলি $200 মিলিয়ন বছরে যায়। জি, বছরে যায়। বছরে ওদের যে বাজেট, ওদের কিন্তু এখন ওয়েবসাইট বন্ধ, ফ্রিজ হয়ে গেছে ওয়েবসাইট। শেষ যে আমি আর্কাইভ থেকে দেখতে পাচ্ছি, ওরা 2026 সাল পর্যন্ত, 21 থেকে 26, ওরা $954 মিলিয়ন অ্যালোকেট করেছে বাংলাদেশের জন্য। 21 থেকে 26 পর্যন্ত $954 মিলিয়ন, রাফলি $250 মিলিয়ন বলতে পারো তুমি আমাদের জন্য ব্যয় করে। হ্যাঁ, ব্যয় তো করি আমরা, জানি তো আমরা। আজ থেকে তো নয়, ইউএস এইড আজ থেকে নয়, 1948 থেকে। আমার বইতে পড়ে দেখতে পারো, 1948 থেকে মার্কিন যুক্তরাষ্ট্র চেষ্টা করেছে বাংলাদেশে তাদের রাজনৈতিক প্রভাব বিস্তার করবার জন্য। কিভাবে? এবং ছোট্ট এক্সাম্পল দিই আমি। 1948 তারা প্রোগ্রাম সেট আপ করেছিল। কি প্রোগ্রাম? যে বামপন্থীদের আগ্রাসন ঠেকাতে, তখন বাংলাদেশে, ইস্ট পাকিস্তানে লেফটিস্টদের গ্রোথ হচ্ছে বলে ভাবা হচ্ছে, তাদের ঠেকাতে তারা প্রোগ্রাম, একটা ডিটেইল প্রোগ্রাম তারা চকআউট করেছে। যাতে বলছে তারা মসজিদের ইমামদেরকে ট্রেন করতে হবে, যাতে করে তারা এই ঈশ্বর বিরোধী বামপন্থীদের ঠেকাতে পারে। সো ইটস এ লং টার্ম প্রজেক্ট তাদের। কিন্তু এই যে $29 মিলিয়ন, এটা আমরা না জানা পর্যন্ত এই নিয়ে কমেন্ট করা সম্পূর্ণ বাতুলতা। জি, আপনাকে ধন্যবাদ। আমরা একটু ডক্টর মেহনাজ মোমেন আপনার কাছেও জানতে চাই যে $29 মিলিয়ন বাংলাদেশে আলোচনার জন্য অনেক বড় ঘটনা হতে পারে, কিন্তু এটা আসলে টাকার অঙ্কে অনেক বড় কোনো টাকা নয়। বাংলাদেশ যে অনুদানগুলো পেয়ে থাকে বিভিন্ন জায়গা থেকে, বিদেশি সহায়তা পেয়ে থাকে, সেই জায়গাতেও এটা খুব গুরুত্বপূর্ণ নয়। কিন্তু একটি মহল বলার চেষ্টা করছে এবং তারা পুরো ঘটনাকে নিয়ে আসছে জুলাই অভ্যুত্থান কেন্দ্রিক। তারা বলছে জুলাই অভ্যুত্থানে কারো কারো অভিযোগ ছিল, আমেরিকার সংশ্লিষ্টতা ছিল, এই টাকাটা সেখানে খরচ হয়েছে, এমনটি প্রচারণা তারা চালানোর চেষ্টা করছে। আচ্ছা, এখন যেটা অনুদানের কথা আসছে, যেটা আপনার ইউএসএইড থেকে ফর্মালি বিভিন্ন আপনার এনজিও পায় বা বিভিন্ন সংস্থা পায়, তারা কিন্তু কোনো না কোনো প্রজেক্টের জন্য পায়। তারা কিন্তু এভাবে পায় না যে তোমাকে এত টাকা দিলাম তুমি যা কিছু করো, এভাবে না। এবং এটার জন্য অ্যাকাউন্টেবিলিটি। কিন্তু যেহেতু ইউএস গভর্নমেন্ট ইউএসএইড অথবা নানাভাবে তাদের সফট পাওয়ার বিস্তার করার চেষ্টা করে,
অনেক সময় তারা টাকা দিয়ে এগুলো করতে পারে, কারণ ইউএসএইড বা ইউএসএইড এর কথা বাদ দিলাম, আমেরিকান গভর্নমেন্ট অন্য দেশের আপনার পলিটিক্সে অবশ্যই ইন্টারফিয়ার, হ্যাঁ, সেটা কিন্তু একদম অবধারিত। হ্যাঁ, কিন্তু আমার কাছে এটা আর কি ঠিক বিশ্বাসযোগ্য মনে হচ্ছে না যে এত পরিমাণ টাকা, অর্থাৎ যেভাবে করে বলছেন যে 2 জন মানুষ এভাবে করে গেছে। হ্যাঁ, কিন্তু আমি আরেকটা জিনিস বলতে চাই, এটা খুব ইন্টারেস্টিং। আমি আজকে একটু আগে আপনার এই অনুষ্ঠানের আগে একটা আমার দেশের একটা মানে ইউটিউবে একটা শুনছিলাম, যেখানে যে আল জাজিরার যে সাংবাদিক ওই যে জুলকার নাইন, তাই উনি একটা জিনিস লিখছেন এবং উনি জুলাই অগাস্টের অভ্যুত্থান নিয়ে লিখছেন। হ্যাঁ, এবং ওইটা আমার দেশে আপনার ওভাবে করে ওটা পড়ছে বা প্রচার করছে। হ্যাঁ, তো ওইখানে খুবই ইন্টারেস্টিং যে এই আন্দোলনের সাথে কে যুক্ত ছিল, তারপর যখন, এবং যেটা সাংবাদিক বলছেন তাদেরকে উনি সাহায্য করেছেন। আপনার সাহায্য মানে এই অর্থে যে বিভিন্ন ছাত্রদেরকে তাদেরকে সেফ জায়গা বার করা যেখানে তারা অ্যারেস্ট, এবং তখন তাদেরকে যে নামে তিনি চিনতেন বা যে পরিচয় চিনতেন, পরে দেখা গেছে কেউ ছাত্র দলের, কেউ শিবিরের। হ্যাঁ, তো আমাদের এই যে এই জুলাই অগস্টের অভ্যুত্থানটা, এটা কিন্তু আসলে অনেক আপনার মাল্টি ফ্যাসেট, এখানে অনেক মানুষ আপনার যোগদান করেছে, তারা বিভিন্ন পলিটিক্যাল পার্টি থেকে এসছে। একজন বাসায় একজন গৃহবধূ, সে রাস্তায় সেও নেমে গেছে, সেটাও যখন সত্য, আবার সংঘবদ্ধ আপনার দল থেকে মানুষ এসছে, সেটাও সত্য। এবং এখানে হয়তো বেশি আপনার মানে অর্থদান, অনুদান এগুলো হয়তো থাকতে পারে, কিন্তু এগুলো যদি থাকেও আপনি যে কোনো একটা আন্দোলনকে যদি দেখেন, এটার মূল জায়গাটা কোথায় ওটা দেখতে হবে। এখন এই ধরনের টাকার কথা বলে এটাকে আপনার কি বলবো, মানে এটার মূল লক্ষ্য থেকে বা এটাকে যেভাবে আমরা ডিফাইন করছি সেখান থেকে এটা ডেফিনেশন চেঞ্জ করে দেওয়া আমার কাছে মনে হয় যে সেটা মানে সেটা একটা অপচেষ্টা বলে মনে হয়। এবং যাই হোক না কেন, আর যে যোগদান করুক না কেন, এই আন্দোলনের একটা এখনকার এই 6 মাস পরে যে জায়গায় সেটা করছি না, কিন্তু আন্দোলন শুরু হয়েছিল, একটা মূল লক্ষ্য ছিল, একটা এটা সেন্টার ছিল, সেটা কিন্তু সবসময় সত্যি, এবং সেটা আমাদেরকে ইতিহাসের দিকে তাকিয়ে আমাদের এটা মানতে হবে, এটা এরকম ছিল। এবং আপনি যেটি বলছিলেন জুলকার নাইন শায়ের যে ফেসবুক স্ট্যাটাসগুলো নিয়ে আপনি আলোচনার সূত্রপাতটা করেছেন, আমি এই প্রসঙ্গে আপনাকে জিজ্ঞেস করব। সেটি হলো যে এই আন্দোলনটা কিভাবে 9 দফা থেকে 1 দফা গিয়েছে, সিকোয়েন্সগুলো হয়তো তিনি বলেছেন, কারা কারা সংশ্লিষ্ট তিনি যতটুকু জানেন তিনি সেটা ব্যাখ্যা করার চেষ্টা করেছেন। কিন্তু আপনার কাছে যেটি জানতে চাই, তার লেখায় আমরা এটিও পেয়েছি যে ওই সময় ইউএস এমবেসির চার্জ দ্য অ্যাফেয়ার্স তার কাছে আশ্রয় চাওয়া হচ্ছিল। তিনি বলছিলেন যে এর আগে একজন ডেপুটি অ্যাটর্নি জেনারেলকে আশ্রয় দিতে গিয়ে তারা বিব্রত হয়েছেন, সরাসরি ঝুঁকি নিতে চান না, কিন্তু নানাভাবে তিনি সহযোগিতা করেছেন, অর্থাৎ তার এক পরিচিত কর্মকর্তার মাধ্যমে তাদেরকে রাখার ব্যবস্থা করেছেন। বারবার ইউএসএর দিকে আঙ্গুল তোলা হয়, যেটি শুরুতে ভারত করার চেষ্টা করেছে যে শেখ হাসিনা সরকারকে ফেলে দেওয়ার পিছনে আমেরিকার ভূমিকা ছিল। এখন আবার ডোনাল্ড ট্রাম্প এই ধরনের কথাগুলো বলছেন, দুটো মিলে কি কোনো ফলাফল কিংবা কোনো কনক্লুশনে আপনি যেতে পারছেন কিনা? আচ্ছা, এখানে আমার কাছে মনে হয় যে একটা বাংলাদেশ নিয়ে বাংলাদেশের কি পলিটিক্স থাকবে সেটার যে ন্যারেটিভটা এই আন্দোলন করেছে, ওই ন্যারেটিভটাকে সম্পূর্ণ ভেঙে দিয়েছে। এখন যেটা চেষ্টা করা হচ্ছে যে আবার একটা ন্যারেটিভ তৈরি করা, মানে সেখানে বাংলাদেশি আইডেন্টিটি আছে, তারপর পলিটিক্স কিভাবে হবে, এই ধরনের জিনিস। তো এখন মনে হচ্ছে যে এটা এমন একটা সময়, এখানে আর কি অনেক ধরনের বিচ্ছিন্ন জিনিস আমরা পাচ্ছি। তো যখন আমরা একটা জিনিসকে আমরা আরেকটু, আমাদের কত সময় লাগবে যে একটু যখন এটা পিছনে থাকবে তখন গিয়ে আমরা এটার চিত্রটা দেখতে পারবো। হ্যাঁ, কিন্তু আপনি ইউএসএর যে কথাটা বললেন, আমি আপনাকে খুব একটা উদাহরণ দেই। বেশ কিছুদিন আগে একটা বই বেরিয়েছে, ব্লাড টেলিং, যেখানে বলছে অ্যাম্বাসেডর ব্লাড যখন আমাদের 71-এর মুক্তিযুদ্ধ চলছিল, তখন তো আপনার মার্কিন যুক্তরাষ্ট্র তো পুরোপুরি পাকিস্তানকে সমর্থন করেছে, কিন্তু তারপরেও তিনি অ্যাম্বাসেডর ছিলেন, উনি কিন্তু ইনফরমালি, উনি কিন্তু অনেক চেষ্টা, উনার যে কমিউনিকেশন ডিসির সাথে, এবং উনি কিন্তু ইনফরমালি এই দেশের মানে বাংলাদেশে যা হচ্ছিল সেখানে উনি সাহায্য করার চেষ্টা করেছেন। তো এটা খুব ইন্টারেস্টিং যে একটা দেশের পলিসির কথা বলি, একটা তো বড় মোটা দাগের একটা পলিসি থাকে ফর্মাল, যে কিন্তু এর সাথে দেশের ভিতরে তো বিভিন্ন স্টেক হোল্ডার থাকে, কার সাথে কার যোগাযোগ আছে, কে কাকে সাহায্য করছে, এগুলো কিন্তু অনেক কমপ্লিকেটেড একটা। কিন্তু আমার যেটা মূল কথাটা মনে হয় যে এগুলো হয়তো ইতিহাসের জন্য আমরা জানবো, এগুলোর নানা ভালো দিক খারাপ দিক দুই আছে,
কিন্তু আন্দোলনটা যেটা হয়েছে স্বৈরাচারের পতনের জন্য, ওই ন্যারেটিভটাকে আমার কাছে মনে হয় ওই জায়গাটায় স্থির। অর্থাৎ মোটা দাগে আমি একটু অ্যাড করি। আমরা সেটা বলতে চাই। প্রথমত, যদি মার্কিন যুক্তরাষ্ট্র হাসিনা সরকারকে সরিয়ে থাকে খুব ভালো কথা, আমি ওয়েলকাম করি। একটা ভালো কাজ করেছে মার্কিন যুক্তরাষ্ট্র অনেকদিন পরে, একটা স্বৈরাচারকে সরিয়েছে। নর্মালি আমেরিকা স্বৈরাচারকে লালন পালন করে, এক্ষেত্রে উল্টো স্বৈরাচার সরিয়েছে। সো আই ট্রেমেন্ডাসলি ওয়েলকাম করি আমরা। 3 মাস আগে তুমি জানি না পড়েছো কিনা, গ্রে জোন বলে একটি পোর্টাল আছে, তারা একটা খবর দিয়েছে যে আমেরিকা বাংলাদেশের ব্যাপারে হস্তক্ষেপ করেছে। প্রমাণটা কি? তারা ন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউট একটা আছে এখানে, সরকারি ফান্ডিং, রিপাবলিকান একটা আছে, ডেমোক্রেটিক একটা আছে। এনডিআই, ন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউট, গত কয়েক বছর ধরে বাংলাদেশে ডেমোক্রেসি প্রমোশনের জন্য নানা রকম কাজ করেছে, এবং তাদের রিপোর্টে এক জায়গায় লেখা আছে টু ডিস্টেবিলাইজ দ্য পলিটিক্যাল সিচুয়েশন। এই একটা লাইন তারা একটা রিপোর্ট থেকে উদ্ধৃত করেছে। রিপোর্টে তুমি পড়ো, রিপোর্টে কি আছে, তারা কি করেছে বাংলাদেশে। তারা বাংলাদেশে ধরা যাক কয়েক $1 মিলিয়ন খরচ করেছে কি ধরনের কাজ করতে। তারা বলছে তারা ছোট ছোট গ্রুপ করে ট্রেনিং দিয়েছে, তারা সিডি বের করেছে, একটা ছেলে গান করেছে গণতন্ত্রের পক্ষে, সেই গানটা ইউটিউবে পোস্ট তারা করেছে। তারা ট্রান্সজেন্ডারদেরকে নিয়ে, হিজড়াদেরকে নিয়ে মিটিং করেছে, তাদেরকে অর্গানাইজ করেছে। তোমার ধারণা হিজড়াদেরকে অর্গানাইজ করে বাংলাদেশে হাসিনা সরকারের পতন হয়েছে? তো তাহলে আমি বলি যে এটা আসলে আমেরিকার, যে বললাম আমরা, সফট পাওয়ারের একটা প্রকাশ মাত্র। এই কাজ আমেরিকা আগের ভাবে অনেক আগে থেকেই করে। আর আমি একটা কথা জাস্ট আপনাকে একটু কারেক্ট করার জন্য বলছি, ব্লাড টেলিগ্রাম পুরনো বই, ব্লাড ট্রাম্প তখন কনসাল ছিলেন, কনসাল জেনারেল ছিলেন ঢাকায়। এবং আমেরিকার একটা চ্যানেল আছে, এটা বলে ডিসেন্ট চ্যানেল। ভিয়েতনামের যুদ্ধের সময় একটা চ্যানেল করা হয়েছিল, ভিন্নমত প্রকাশের একটা অফিসিয়াল চ্যানেল। এবং ঢাকায় 12 জন লোকাল স্টাফ সে অফিসিয়াল চ্যানেল ব্যবহার করে ঢাকায় জেনোসাইড হয়েছে একথা উল্লেখ করে টেলিগ্রাম করেছিল, সেই থেকে ব্লাড টেলিগ্রাম। জি, অনেক ধন্যবাদ হাসান ফেরদৌস। কিন্তু আপনার কাছে প্রশ্ন আছে। প্রশ্নটা হলো, এই জুলাই বিপ্লবকে নিয়ে মোটা দাগে আপনি বলছেন এটা নিঃসন্দেহে একটা ভালো কাজ হয়েছে, যেই করুক, অর্থাৎ একটা স্বৈরাচারের পতন হয়েছে বাংলাদেশে। হ্যাঁ, এক্স্যাক্টলি, স্বৈরাচারের পতন হয়েছে। জি, বাংলাদেশে মানুষ কথা বলার একটা সুযোগ তৈরি হয়েছে। কিন্তু কথা এখন এত বেশি হচ্ছে, এই আন্দোলনের ক্রেডিটটা কার? এটি নিয়ে এক ধরনের আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে বিপুল বিতর্ক দেখছি, এবং সেই বিতর্কেরই একটা অংশ হিসেবে হয়তো জুলকারনাইন সাহেব তার জানা তথ্যগুলো প্রকাশ করতে শুরু করছেন, আর অনেকে করছেন। আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে অ্যাক্টিভিস্ট যারা আছেন তাদেরকে দেখছি তারা করছেন। ৭১-এর ক্রেডিট যখন ছিনতাই করতে গেল, কিংবা ৭১-এর ক্রেডিট যখন কোনো দলীয়করণ করতে গেল, তখনই তো আসলে ৭১-এর চেতনা বিরোধী একটি অংশ তারা কথা বলা শুরু করলেন, যারা হয়তো এই চেতনাকে হাইজ্যাক হইতে দিতে চাননি। এখন আবার জুলাই বিপ্লবের চেতনা, যেটিকে হাইজ্যাক করার জন্য, যেটিকে ক্রেডিট নেওয়ার জন্য সবাই উঠে পড়ে লেগেছেন। সবাই বলছেন আমি করেছি, আমি মাস্টার মাইন্ড, এবং অসংখ্য মাস্টার মাইন্ড বের করার চেষ্টা চলছে। এবং ফলশ্রুতিতে ২৬শে ফেব্রুয়ারি একটি নতুন দলও আসতে যাচ্ছে, যারা সরাসরি যুক্ত ছিল সেসব চেনা মুখগুলো হয়তো এই দলে থাকবেন। কিন্তু বিএনপির বিপুল আপত্তি, এবং বিএনপি শুরু থেকেই এই দলে পদত্যাগ করার কথা বলছেন, নানা বিষয় নিয়ে তারা নানা সংশয়ের কথা বলছেন। আপনি এর আগে বলেছিলেন যে এই দলটি আসুক, আপনি চান গুণগত পরিবর্তন আসুক। মূল যে জায়গাটা সেটা হলো ঐক্যের জায়গা। জুলাইয়ের পরবর্তীতে আমরা দেখেছি হাসিনা কিংবা স্বৈরাচারের পতনের পর একটা ঐক্য হয়েছে, সবাই একমত হয়েছেন। এখন আবার সেই ঐক্যে বিভাজন দেখা যাচ্ছে। ঐক্য যেখানে শক্তি, সেটি যদি বিভাজন হয়, এই শক্তিটা শেষ পর্যন্ত কোথায় গিয়ে ঠেকবে, কিংবা ভবিষ্যতে কি দেখছেন? তখন আমাদের একটা কমন এনিমি ছিল, কমন এনিমির পতন ঘটেছে, তো যুদ্ধ করছিলাম আমরা কমন ফ্রন্টে। এখন তার সেই কমন ফ্রন্ট আমার নেই। তো এখন আমার ফাইট একে অপরের সাথে, কে আগে চেয়ার দখল করব, কে আগে সুবিধা নেব আমরা। এটা তো ন্যাচারাল, একদম কমপ্লিটলি ন্যাচারাল ব্যাপার। আমি মোটেই বিস্মিত হচ্ছি না। দলটি নিয়ে তুমি কথা তুলেছি, দলের ব্যাপারটা কি? এই দলটা তারা দাবি করছে যে এই পরিবর্তনটা আমরাই এনেছি, এই বিপ্লবটা আমরাই করেছি। কিন্তু যদি আগামীকাল নির্বাচন যদি হয়, তা আমি তো মঞ্চে নেই, আমি কি পাবো? যদি আগামীকাল পরশু 1 বছর পর নির্বাচন হয়, I have nothing to gain from it. যদিও আমি এটা আন্দোলনে লিড দিয়েছি, সেখান থেকেই দল করার প্রস্তাব উঠেছে। এবং দল করাটা প্রস্তাব উঠেছে মূলত দুটি শক্তির পেছন থেকে চাপের কারণে। একটা হচ্ছে গিয়ে সামরিক বাহিনী, অন্যটি হচ্ছে গিয়ে জামাত। কারণ তারা জানে যে প্রধান পলিটিক্যাল ফোর্স বাংলাদেশে এই মুহূর্তে আওয়ামী লীগ চলে যাওয়ার পরে বিএনপি।
তো বিএনপির একচ্ছত্র আধিপত্য ঠেকানোর পথটা কি? ছেলেদেরকে ব্যবহার করে। এদের বলা হচ্ছে কিংস পার্টি। কেন বলা হচ্ছে? যাতে করে এই দলটাকে ব্যবহার করে অন্যান্য দল বিএনপিকে ঠেকাতে পারে। যেমন ঠিক যেভাবে আমরা দেখে জাতীয় পার্টি একসময় কিংস পার্টি হয়েছিল, একইভাবে। ফলে মূল লক্ষ্য হচ্ছে যেভাবে পারো বিএনপিকে ঠেকাও। লক্ষ্য করে দেখবে তর্কটা কার সাথে হচ্ছে? বিএনপির সাথে ছাত্রদের। কি নিয়ে? কবে নির্বাচন হবে? বিএনপি বলছে এখনই নির্বাচন দাও, ছাত্ররা বলছে না আরো আরো সংস্কারের পরে। কারণটা কি? ছাত্রদের ঘর এখনো গোছানো হয়নি, ওদের এখন লোকাল কমিটি হয়নি, তো পলিটিক্স আর নির্বাচন তারা করবে কি করে? অন্যদিকে বিএনপি 100% রেডি। তারা জানে যদি নির্বাচন আগামীকাল হয় আমরা আসবো গ্যারান্টি। যত বিলম্ব হবে অন্যান্য প্লেয়াররা মাঠে আসবে, আবার সুযোগ কমে আসবে। সেই জন্যই দ্বন্দ্বটা। দিস ইজ পিওর পলিটিক্যাল পাওয়ার পলিটিক্স। অবাক কি আছে? একটা বিষয় হলো তারা এই আন্দোলনটা তো করেছে বিএনপিকে ক্ষমতা আনার জন্য নয়, কিংবা তারা যে সংস্কারগুলোর কথা বলছে সেগুলো ছাড়াই একটা নির্বাচন রাজনৈতিক দলরা বলছে তারাই করবে সংস্কার। 53 বছর কিংবা 54 বছরে বাংলাদেশে তো দেখা গেছে রাজনৈতিক দলরা কতটা সংস্কার করে। তারা করেনি, তারা নিজেদের সাথে যে লঙ্কায় যায় সেই নিজেদের একটা চেহারা দেখায়। এখন মূল বিষয়টা হলো ছাত্র, অন্যান্য দেশে তো আমরা দেখি সিরিয়াতে বিপ্লব হওয়ার পর আমরা দেখেছি যারা বিপ্লব করছে তারাই সরকার গঠন করছে। বাংলাদেশে বরং এটি হয়নি, তারা সরকার গঠনে সরাসরি সরকারের দায়িত্ব নিজেরা হাতে নেয়নি, তারা বিভিন্ন মহল থেকে এনে করেছেন। এখন বিএনপির এই ক্ষমতায় যাওয়া তারা দেখলে তাদের আতঙ্কিত হওয়ার জায়গাটা আছে কিনা? কাদের? ছাত্রদের না বিএনপির? ছাত্রদের, মানে বিএনপির ক্ষমতায় যাওয়া তারা দেখে। তোমাকে বললামই তো, নির্বাচন হলে ছাত্ররা নিশ্চিহ্ন হয়ে যাবে। তাদের তো কোনো এখনো প্ল্যাটফর্মই তৈরি হয়নি। নির্বাচন মানেটা কি? লোকাল 300টা সিটে যে ক্যাম্পেইন করতে হবে। আমি কে? লুৎফর রহমান মনে করা যাক আমি নির্বাচন করব বগুড়া 3-এ, আমাকে কেউ সেখানে চেনে? সেখানে তো বিএনপি গত 15 বছর ধরে পলিটিক্স করছে, সেই তো জিতবে। ফলে আমার তো লোকাল কনস্টিটিউয়েন্সি ডেভেলপই করেনি। সেই কারণে ছাত্ররা চায় আরো বিলম্ব করতে, আরো সময় নিতে চাইছে। অন্যদিকে বিএনপি বলছে কি, যত বিলম্ব হবে আমার জেতার সুযোগটা তত কমে আসবে। কেমন? আর তুমি আগে যেটা সিরিয়ার এক্সাম্পল দিলে, এটা এক এক্সাম্পল নয়। সিরিয়াতে যারা ক্ষমতা গেছে তারা সেন্ট্রাল লিডারশিপ ছিল, আমাদের কোনো সেন্ট্রাল লিডারশিপ ছিল না। এই ছাত্রগুলি 4-5 ছাত্র, এরা কেউ লিডার নয়, এটা লিডার আন্দোলন করতে যে হটেছে, এদের কোনো প্ল্যাটফর্মই ছিল না। বলে সিরিয়ার সঙ্গে এটা কোনোভাবে কম্পারেবল নয়। ওকে, ডক্টর মেহনাজ মোমেন আপনার কাছে জানতে চাই, সেটা হলো এই ছাত্ররা যে দলটি করছে নিঃসন্দেহে তাদের আতঙ্কের জায়গাটা ঠিক আছে। তারা হয়তো মনে করছে যে বিএনপি ক্ষমতায় এসে তারা মুদ্রার এপিট ও পিটের মধ্যে পড়তে যাচ্ছে কিনা, কিন্তু মূল জায়গাটা হলো ছাত্রদের রাজনৈতিক দল তাদের যে এখন পর্যন্ত জনসমর্থন সেটি একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে ক্ষমতা গ্রহণের জন্য যথেষ্ট নয়। তাহলে কি এটি তারাও হয়তো অনেকটুকু বুঝতে পারছে, তাহলে তারা কি এই রাজনৈতিক দলটা গঠন করছে ক্ষমতার একটা ভারসাম্য ভাগাভাগি, অর্থাৎ বিএনপির সঙ্গে একটা ভাগাভাগি হবে, সামনের মন্ত্রিসভা যেটি গঠন হবে সেখানে ছাত্রদেরও প্রতিনিধিত্ব থাকবে, তাদের 10 জন থাকবে, বিএনপির 20 জন থাকবে, এই ধরনের কোনো পরিকল্পনা আছে বলে মনে করেন কি আপনি? আপনার অডিওটি মিউট করা আছে। অডিও জি, অডিও মিউট করা আছে। না, আমার মিউট নাই। এখন আমরা শুনতে পাচ্ছি। হ্যাঁ, আচ্ছা। তো আরেকটা জিনিস আমি দেখতে পাচ্ছি যে আমরা সবসময় এভাবে করে বিএনপি, আওয়ামী লীগ, জামাত এভাবে কথা বলছি, কিন্তু আমার কাছে মনে হয় একটা অনেক বড় একটা ড্রিফট বাংলাদেশে হয়েছে বা সারা বিশ্বেই হয়েছে, জেনারেশনাল। এখানে যারা অল্প বয়স্ক, যারা 30-এর কম বয়স, তারা মনে করছে যে যারা পুরনো রাজনীতিবিদ তারা তাদের কোনো কিছুই তাদের জীবনের সাথে এটার কোনো সম্পৃক্ততা নাই। তো সেই ক্ষেত্রে আমার কাছে মনে হয় যে এই যে নতুন জেনারেশন থেকে তাদের একটা আগ্রহ, তারা আসবে পলিটিক্সে, এটা খুব ভালো একটা। হ্যাঁ, কিন্তু এখন এখানে আরেকটা ব্যাপার আছে, আমি একদম হাসান ফেরদৌসের সাথে 100% একমত। যেখানে বিএনপি যত দেরি হবে তাদের আর কি তত আপনার আরো অনেক প্লেয়ার মাঠে আসবে, এবং যত দ্রুত হবে বিএনপি এমনিতে আমার কাছে মনে হয় সংখ্যাগরিষ্ঠতা পাবে। কারণ 1 বছরের মধ্যে একটা পলিটিক্যাল পার্টি আপনার শুরু করে সেখান থেকে অনেক বিপুল সংখ্যক ভোট জয় করা। কিন্তু আমার কাছে যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট মনে হয়, আমাদের সমস্ত ইনস্টিটিউশন গুলো ব্যক্তি, যেমন প্রথমে ছিল শেখ মুজিব, হাসিনা, ইভেন আপনি জিয়া, খালেদা জিয়া, এরশাদ, হ্যাঁ, আমাদের এই নেতার পরে ইনস্টিটিউশনটা দাঁড়ায়। কাজে এখানে একটা এই যে ছাত্রদের একটা দল আসবে, এখানে আমি কোনো রকম ক্যারিশমেটিক ফিগার দেখছি না, যেটা আমার জন্য পজিটিভ মনে হচ্ছে। কারণ আমি চাই
যে একটা অন্যরকম পলিটিক্যাল কালচার দ্বারা যেখানে পার্টির সাথে পার্টি প্ল্যাটফর্মে কি আছে, পার্টি কি প্রমিস করছে সেইটা দেখে মানুষ ভোট দেওয়ার সুযোগ। এখন আমি জানি না যে এটা কি বলবো, এটা একটা সম্ভাবনার সময়, এটা খুবই একটা খারাপ সময়ের ভিতর দিয়ে বাংলাদেশ যাচ্ছে, আবার এটা একটা অপার সম্ভাবনার সময়। আমি জানি না এই সম্ভাবনাটা কাজে লাগাতে পারবে, কিন্তু এখন যদি একটা পার্টি হয়, এই পার্টি যদি জয়লাভ নাও করে, কিন্তু এই যে একটা কোনোভাবে একটা পলিটিক্যাল, আমরা যেভাবে দেখি যে আপনার বিএনপি এসে যখন জিতে যায় একদম করাপশনে মুক্ত হয়, আওয়ামী লীগও তাই করে, হ্যাঁ। কিন্তু এখন একটা এরকম থাকে চেকস অ্যান্ড ব্যালেন্সেস, প্রতিটা পার্টি ভয় পায় যে আমরা যদি বেশি খারাপ কিছু করি অন্য দল যোগদান, এই ভীতিটাও তো আমাদের। একটা পলিটিক্যাল কালচারে একটা সার্বিক পরিবর্তন দরকার, এবং এটা তো রাতারাতি হবে না, এটা অল্প অল্প করেই হবে। এখন একটা নতুন দল আসলে মানে এটার একটা সম্ভাবনা আছে, কিন্তু আবার অনেক ভীতিও আছে, কি হয় এটা তো বলার। জি, হাসান ফেরদৌস ভাই, আপনি করতে চান? বলি প্রভু, একটা দল কিন্তু নয়, দুটো দল আসছে ছাত্রদের, ছাত্ররা দল করছে এবং দলেরও আবার ছাত্র দল হচ্ছে। মানে এই ট্রেডিশনাল পলিটিক্স বাংলাদেশে ছিল, সেই পলিটিক্স তারা আবার করতে যাচ্ছে। আপা যেটা বললেন ইন্টারেস্টিং, বাংলাদেশে একটা প্রজন্মগত পরিবর্তন এসছে, জেনারেশনাল শিফট হয়েছে, কেমন? কিন্তু এই দল গঠনের মাধ্যমে কিন্তু যেই সম্ভাবনা আমরা দেখছিলাম, সম্ভাবনাটা নিগেট হয়ে যাচ্ছে। কিভাবে? এই দলের লক্ষ্যটা কি? ক্ষমতার অংশীদারিত্ব। আপা যেটা বললেন ইন্টারেস্টিং, যে আমাদের পুরনো পারিবারিক দলভিত্তিক ঐতিহ্যকে বদল করে নতুন দল একটা আসবে, যে দলে তরুণরা নেতৃত্ব দেবে, যে দলের মধ্যে স্বার্থ থাকবে না, কোনো একক নেতা থাকবে না, তা তো নয়। আলটিমেটলি এরা, আমরা দেখতে পাচ্ছি আলটিমেটলি এরা ওই যেই বেগুন না কি বলে এটা, যেই লাউ সেই কদু হয়ে যাচ্ছে। এদের একটাই লক্ষ্য, এদের সমস্ত অ্যাক্টিভিটি লক্ষ্য এরা কি করছে, ঠিক টিপিক্যাল ট্রেডিশনাল পলিটিশিয়ানের মতো তার হেলিকপ্টারে করে কম্বল বিলি করছে, কি বলে কোথায় তারা বিভিন্ন জায়গায় যে 20,000 টাকার কম্বল 12 লাখ টাকার হেলিকপ্টার ব্যবহার করছে। এরা প্রাডো গাড়িতে চড়ছে, বলছে তুমি কোথেকে প্রাডো গাড়ি পাও? বলে আমাকে দেয়। কেন তোমাকে দেয় বাবা? আমাকে তো দেয় না। তারপরে এরা টিপিক্যাল আগের আওয়ামী বিএনপি জামাত পলিটিশিয়ানের মতো হয়ে যাচ্ছে। বলে যে আশাটা আমি আগে ব্যক্ত করেছিলাম, আমার একটু টেম্পার্ড মনে হচ্ছে এখন, যে এরা ঠিক বুঝতে পারছে না, বা এদের কাছে যে এক্সপেকটেশন আমার ছিল বা এখনো আছে, আমি সেটা ঠিক অতটা আমি আলো দেখতে পাচ্ছি না। আমি এদেরকে মনে হচ্ছে এরাও বোধ করি সেই টিপিক্যাল বিএনপি আওয়ামী লীগ ক্ষমতা রাজনীতি তারা করবে। এটা খুব ডিসঅ্যাপয়েন্টিং। মানে টেকসই হবে কিনা, এটা হলো সবচেয়ে বড় কথা। তারা লম্বা দৌড়ের ঘোড়া হতে পারবে কিনা, কতদিন টিকবে, নাকি একবারেই তারা ক্ষমতার ভাগিদার হয়ে কেজরিওয়াল কিংবা অনেক উদাহরণের মতো তাদের অবস্থা তৈরি হবে। অলরেডি বলা হচ্ছে তাদেরকে 20টা সিট দেওয়া হবে, অলরেডি কথাবার্তা শুরু হয়ে গেছে কে কয়টা সিট পাবে। আগে যেমন আওয়ামী আমলে ভাগাভাগি হয়েছে সিট, অলরেডি আলোচনা শুরু হয়ে গেছে, তোমাদেরকে 20টা সিট দেবো। এবং এর পেছনে আমরা শুনতে পাচ্ছি এখন সামরিক বাহিনীর একটা অংশ জড়িত আছে। সত্য মিথ্যা আমি বলতে পারবো না, শুনতে পাচ্ছি আমরা, এবং ইটস কোয়াইট লাইকলি। বিএনপি তো ফরমালি অভিযোগ করছে। শুনতে পাবো, দেখতে পাবো সামনের দিনগুলোতে আসলে তারা কোথায় যাচ্ছে, কি হচ্ছে, বিশ্লেষণ করার সুযোগও থাকবে। ছোট্ট একটা বিরতি নিচ্ছি, ফিরছি শিগগিরই, সঙ্গে থাকুন। আবারও স্বাগত। 7 দিনের বিশ্ব অনুষ্ঠানে আমাদের সাথে যুক্ত আছেন প্রাবন্ধিক কলাম লেখক হাসান ফেরদৌস এবং টেক্সাসের A&M ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রফেসর ডক্টর মেহনাজ মোমেন। আপনাদের দুজনকে আবারও স্বাগত। আমরা একটু বিশ্বের দিকে চোখ ফেরাতে চাই। জার্মানিতে নির্বাচন হয়ে গেছে, ফলাফলও চলে এসেছে। সেইখানে এই নির্বাচনকে ঘিরে আমেরিকার যে আগ্রহ, কিংবা আমরা আলাদা করে যদি বলি, ইলন মাস্ক দীর্ঘদিন ধরে তিনি তার এক্সে পোস্ট করে যাচ্ছিলেন সেখানকার ডানপন্থীদেরকে নিয়ে। এই ফলাফলটা তো চলে আসলো, এটা কি আসলে কিভাবে দেখছেন হাসান ফেরদৌস? সংক্ষেপে শুনবো, কারণ আমরা ইউক্রেন নিয়ে একটু আলোচনা করতে চাই। জয়ের আপা হচ্ছে পলিটিক্যাল সায়েন্সের অধ্যাপক, তিনি বরং বলুন আগে। জি প্লিজ আপা, আপনি যদি শুরু করেন। আবারও মিউট আছে আপা। জি মিউট ঠিক নাই কেন জানি, অডিও এখন ক্লিয়ার পাচ্ছি আমরা। হ্যাঁ, আচ্ছা। যখন কোনো একটা রেজিম ক্ষমতায় আসে, তাদের পররাষ্ট্র নীতি সম্পর্কে আমরা একটা ফ্রেমওয়ার্ক দেখি যে তারা কি করতে পারছে। কিন্তু ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশনের অসুবিধা হচ্ছে দে আর অল ওভার দ্য প্লেস। একদিকে আমরা দেখছি যে ইলন মাস্ক আপনার বিভিন্ন ডানপন্থী রাজনীতিকদের সমর্থন করছেন, এবং যেভাবে আপনার
ইলেকশনের আগে যেভাবে কথা বলছেন, এটা তো একটা ইলেকশন ইন্টারফিয়ারেন্সের মতো। আবার একদিকে আমরা দেখছি যে আমেরিকা আইসোলেশনিস্ট হতে যাচ্ছে, আবার যে ইউক্রেন যুদ্ধে তারা যেভাবে করে দায়িত্বটা ইউরোপকে দিয়ে দিতে চাচ্ছে, সবগুলো জিনিস কিন্তু খুব কঠিন ব্যাখ্যা করা, কারণ এগুলো এমন ধরনের যে একটার সাথে একটা আসলে অনেক অনেক ক্ষেত্রে আপনার কি বলবো অনেকটা বৈপরীত্যের মতো। সেই জন্য আপনার এই নীতিগুলোকে ব্যাখ্যা করা খুব কঠিন। কিন্তু আমরা ইউরোপের পক্ষে আসি, ইউরোপের কিন্তু এখন আমেরিকা যে নীতিগুলো নিবে, যে ধরনের নীতি নিক না কেন, ইউরোপের জন্য এখন একটা খুবই একটা মানে কঠিন সময়, কারণ অনেক দিক থেকে যে সমস্ত জিনিস তারা আমেরিকার উপর নির্ভর করতো বা যেই আপনার স্থিতিশীলতা ছিল, এটা কিন্তু আটকাচ্ছে। হ্যাঁ, বিশেষ করে ইউক্রেন যুদ্ধটা, এটা তো আসলে সময়ের ব্যাপার, যখন শেষ হবে তখন কিন্তু এটার অনেক কিছু আপনার দায়ভার এবং সেটার ইম্প্যাক্ট গুলো আপনার ইউরোপকে বহন করতে হবে, এবং অলরেডি ইউরোপের ইকোনমিতে তো এটার অনেক বেশি ইম্প্যাক্ট। এখন জার্মানির আরেকটা জিনিস দেখেন, জার্মানি শুধু ইউরোপের একটা খুবই গুরুত্বপূর্ণ দেশ তা না, জার্মানির ইকোনমি কিছুদিন আগেও খুবই স্ট্রং ছিল, এখন কিন্তু আবার সেই জায়গা থেকে তারা সরে এসছে, এবং সেটাও হয়তো মানে এই ইউক্রেন যুদ্ধের একটা প্রভাব আছে। কাজে এই দিকে বিভিন্ন দিক দিয়ে অর্থনীতি, রাজনীতি, আমি আসলে আপনার প্রশ্নটা কি ছিল আমি আরেকবার বলতে, এটি আসলে যে নির্বাচনটা হলো, যে ফলাফলটা এলো, এটা আসলে আমেরিকার জন্য কি বার্তা থাকলো কিংবা ইউরোপের জন্য কি বার্তা থাকছে? না, আমি যেটা দেখছি যে সব জায়গায় একটা ডানপন্থীদের উত্থান ঘটছে। হয়তো আপনার ইলেকশনে একদম বিপুল পরিমাণে ভোট নিয়ে যোগদান করতে পারেনি, কিন্তু তারপরও তারা সব জায়গায় একটা ফর্মিডেবল শক্তি হিসেবে দাঁড়াচ্ছে, এবং সেটা সারা পৃথিবীতে আমি দেখছি। হ্যাঁ, কিন্তু আমেরিকার জন্য কি বার্তা থাকলো? আমেরিকার জন্য এই ইলেকশনে যেমন যেই দলের সাথে আপনার আমরা দেখছি ট্রাম্প বা ইলন মাস্ক সমর্থন করেছেন, সেখানে হয়তো আরো বেশি আমরা সমর্থন দেখতে পাবো। এবং আরেকটা জিনিস, সাধারণত পররাষ্ট্র নীতির অনেক কিছু আপনার অনেক কিছু সাটল হয়, অনেক কিছু খুব প্রকাশিত হয়, কিন্তু আমরা এই রেজিমে যেটা দেখছি এখানে কোনো সাটলটি নাই। কাজে আমরা কি দেখতে পাবো, এটা হয়তো আমরা একটা টুইটে দেখতে পাবো যে আমেরিকা এটা কিভাবে গ্রহণ করছে, রিঅ্যাকশনটা কি হচ্ছে। জি, হাসান ফেরদৌস ভাই, আপনার কাছেও জানতে চাই, সেটা হলো যে একদিকে ইউক্রেন ইস্যুতে ইউরোপের সঙ্গে এক ধরনের একেবারে ঠান্ডা যুদ্ধের মতো একটা অবস্থা, ইউরোপকে বাদ দিয়ে ইউক্রেনের আলোচনা চলছে, ইউরোপকে অবজ্ঞা করা হচ্ছে, আবার ইউরোপ অনেকটা বেসামাল, মানে ইউরোপ দফায় দফায় বৈঠক করছে, তারা আসলে সিদ্ধান্ত নিচ্ছে তারা কিয়ার স্টারমারে কে পাঠাবে সামনের দিনগুলোতে, এবং ফ্রান্স থেকেও আসবেন, সবাই এসে ট্রাম্পের সাথে সমঝোতা করার চেষ্টা করছেন। ইউরোপের এই বেসামাল অবস্থা, জার্মানির এই নির্বাচনের ফলাফল, ইউক্রেন ইস্যু কিংবা ইউরোপের সাথে আমেরিকার সম্পর্ককে কোথায় নিয়ে দাঁড় করাবে? তোমার সময় তো নেই আমার সব প্রশ্নের জবাব দেওয়ার জন্য। তুমি জানো আমি ইউক্রেন আমার খুব বুকের কাছে, আমি সেখানে 6 বছর কাটিয়েছি, কিয়েভ শহরে আমি লেখাপড়া করেছি, ফলে আমার জন্য এটা দ্বিতীয় আমার জন্মভূমি, খুব আমার কাছে ডিয়ার। এটা একটা আজকে 23 তারিখ হচ্ছে গিয়ে রাশিয়ার ইউক্রেন আক্রমণের 3য় বর্ষ, 3rd অ্যানিভার্সারি। কি ঘটে গেল? ডোনাল্ড ট্রাম্প সাহেব বললেন, তুমি জেলেনস্কি তুমি আক্রমণ করেছো, তুমি ডিকটেটর, উচিত ছিল তোমার অনেক আগেই সমাধান করে ফেলা। কিভাবে সমাধান করব আমি? যে তোমার জায়গা তো যাবেই, এখন তুমি আমাকে তোমার সমস্ত সহায় সম্পত্তি প্রেশাস মেটাল তার 50% আমাকে তুমি দিয়ে দাও আজন্মকালের জন্য। এটাকে বাংলায় বলে বোম বেটে পড়া। কেমন এক্সটর্শন ইংরেজিতে বলি আমরা, লিটারালি বোম বেটে পড়া। আমার দেশের সম্পদ তোমাকে আমি কেন দেবো ইন পারপিচুইটি উনি দাবি করছেন, যদিও যে টাকা তুমি দিয়েছো আমাকে নট অ্যাজ লোন বাট অ্যাজ গ্র্যান্ট। তুমি তোমার নিজস্ব ফরেন পলিসির প্রয়োজনে আমাকে গ্র্যান্ট দিয়েছো রাফলি $150 বিলিয়ন, আর তুমি তার বদলে এখন ডিমান্ড করছো আমার কাছ থেকে $500 বিলিয়ন আর্লি একটা গ্যারান্টি। কি ঘটতে যাচ্ছে? গতকাল ইয়াহু নিউজ একটা খবর করেছে, একজন প্রাক্তন কেজিবি অফিসার 1987-এর, তিনি কেজিবি ছিলেন মস্কোতে, তিনি বলছেন 1987-এ যখন ডোনাল্ড ট্রাম্প সাহেব মস্কো সফর করেন তখন তাকে রিক্রুট করা হয় অ্যাজ এ কেজিবি অ্যাসেট। আমার গল্প নয়, এটা একজন প্রাক্তন কেজিবি অফিসার বলছেন, ইয়াহু নিউজে সব জায়গায় ছড়িয়ে পড়েছে, তাকে হি ওয়াজ রিক্রুটেড অ্যাজ এ কেজিবি এজেন্ট। এখন লিটারালি ডোনাল্ড ট্রাম্প সাহেব কিন্তু কথা বলছেন একজন কেজিবি এজেন্টের মতোই, যে কথা বলে পুতিন সাহেব তিনি সে কথাগুলি বলছেন, অলমোস্ট প্যারোটিং তিনি করছেন।
ফলটা কি দাঁড়াচ্ছে? ফল দাঁড়াচ্ছে দ্বিতীয় মহাযুদ্ধের পরে সারা বিশ্ব যে বিশ্ব ব্যবস্থা আমরা গড়ে তুলেছি, যার কেন্দ্রে হচ্ছে গিয়ে ট্রান্স আটলান্টিক সিকিউরিটি অ্যারেঞ্জমেন্ট নেটো, তা ভেঙে পড়ছে। তিনি বলছেন তিনি নেটো থেকে উইথড্র করে নেবেন। তিনি দাবি করছেন যে নেটো মেম্বারদেরকে 5% তার জিডিপি পে করতে হবে, যদিও আমেরিকা নিজে পে করে 3.5%। ফলে আমেরিকার সাথে ইউরোপের দূরত্বটা বাড়ছে। এতে কার লাভ? দুজনের লাভ। পুতিন সাহেবের লাভ, শি সাহেবের লাভ। চীন খুব খুশি, রাশিয়া খুব খুশি। যত দুর্বল হবে আমেরিকা, তত তারা স্ট্রঙ্গার হবে। এবং আজকে এরকম একটা সংবাদও দেখছিলাম যে ডোনাল্ড ট্রাম্পের পররাষ্ট্রনীতিতে রাশিয়া এবং চীন বেজায় খুশি। ফর অবভিয়াস রিজনস। আর একটা কথা তোমাকে বলি আমি, এরা কি চায়? পুতিন সাহেব আক্রমণ করেছেন ইউক্রেন, ট্রাম্প সাহেব বলছেন ইউক্রেনে আক্রমণ করেছেন পুতিন কি বলে রাশিয়াকে। শি সাহেব বলবেন আগামীকাল তিনি আক্রমণ করবেন তাইওয়ান, জাস্টিফাই করবেন যে ওই রাশিয়া তো আক্রমণ করে দখল করে নিয়েছে, আমি করবো না কেন। ফলে এটাকে হেল্প করবে একমাত্র কর্তৃত্ববাদী রাষ্ট্রসমূহগুলিকে, পুতিন সাহেবকে, প্রবাবলি এরদোয়ান সাহেবকে টার্কির, আমাদের মোদি সাহেবকে। কর্তৃত্ববাদীরা যারা নিজের ইচ্ছাগুলি, পলিটিক্যাল উইলটা ছোট দেশের উপরে চাপাতে চায়। আমরা ছোট দেশ, বাংলাদেশ মনে করা যাক, যদি একই আর্গুমেন্ট, যে আর্গুমেন্টটা দেওয়া হয় আমার প্রোগ্রামে দেখ শুনেছি আমি, দেওয়া হচ্ছে কি যে নেটোর এক্সপ্যানশন। দোষ তো ইউক্রেনের, যেটা বলছেন এখন ডোনাল্ড ট্রাম্প সাহেব, দোষ তো ইউক্রেনের। ইউক্রেন কি চেয়েছিল? আমি নিরাপদ থাকতে চাই। নিরাপদ থাকার একটা উপায় কি? নেটোর মেম্বারশিপ। এখন যদি ভারত আগামীকাল বলে আমাকে যে বাংলাদেশ চীনের সঙ্গে বন্ধুত্ব করতে পারবে না, বিকজ দ্যাটস আ থ্রেট টু মি, আমি মেনে নেব। আর্গুমেন্ট দেওয়া হচ্ছে কি যে ডনবাস এলাকার প্রায় 30% লোক রুশ ভাষাভাষী। আগামীকাল যদি ভারত বলে যে বাংলাদেশের 15% হিন্দু, বলে আমার একটা হিন্দুদের একটা আলাদা জায়গা করতে হবে, জায়গা আমাকে দাও, আমি মেনে নেব। সেকেন্ড ওয়ার্ল্ডের পরে আমরা একটা বিশ্ব ব্যবস্থা গড়ে তুলেছি, যার কেন্দ্রে কি? আন্তর্জাতিক আইন ব্যবস্থা, গ্লোবাল অর্ডার অফ ল, যার কেন্দ্রে কি? জাতিসংঘ। তার মূল বক্তব্য কি? ইউএন চার্টারে কি বলা হচ্ছে? তুমি ছোট দেশ হও বা বড় দেশ হও, কাউকে তুমি তার কারো সভরেনিটি ভায়োলেট করতে পারো না। কারো দেশের সভরেনিটি তুমি আর সার্বভৌমত্ব তুমি এনক্রোচ করতে পারো না। এটা কার্ডিনাল প্রিন্সিপল সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের পরের বিশ্ব ব্যবস্থার। রাশিয়া নিরাপত্তা পরিষদের মেম্বার, তার দায়িত্ব, হিজ এ কাস্টোডিয়ান অফ দ্য সিকিউরিটি কাউন্সিল। তিনি কি করলেন? পাশের দেশ, দুর্বল দেশকে আক্রমণ করে বসলেন। তাকে ডিফেন্ড করছে কে? মার্কিন যুক্তরাষ্ট্র, যে কিনা সিকিউরিটি কাউন্সিল আর একজন পার্মানেন্ট মেম্বার। যে প্রস্তাব আগামীকাল উত্থাপন হবে সিকিউরিটি কাউন্সিলে, সেই প্রস্তাবে প্রথমবারের মতো বলা হচ্ছে যে রাশিয়া অ্যাগ্রেসর না। আগামীকাল জাতিসংঘে নিরাপত্তা পরিষদে অ্যানুয়াল একটা প্রস্তাব করা হয়, সেই প্রস্তাবে এবার প্রথমবারের মতো ড্রপ করে দেওয়া হচ্ছে যে রাশিয়া ওয়াজ দ্য অ্যাগ্রেসর। আমরা কোন বিশ্বে প্রবেশ করছি? যে বিশ্বে আইন থাকছে না, যে বিশ্বে দেশের মধ্যে যে সমতা, যার ভিত্তি হচ্ছে আন্তর্জাতিক আইন, তাকে মানা হচ্ছে না। আমার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কি বলছেন? তিনি তার দেশের আইনই মানবেন না। তিনি বলছেন যে তিনি আদালতের যে আইন তা তিনি মানবেন না। তিনি কি বল, ইন্টারেস্টিংলি তিনি বলছেন যে যদি কোনো ভালো কাজ, দেশের জন্য কোনো কাজ করি আমি, সে কাজটা বেআইনি না। কথাটা কার জানো? নেপোলিয়নের কথা তিনি আজকে ব্যবহার করছেন তার বেআইনি কাজকে জাস্টিফাই করবার জন্য। ফলে আমরা একটা সম্পূর্ণ আনচার্টার্ড টেরিটরিতে প্রবেশ করছি। আমরা খুবই ভয়ঙ্কর সময় করছি আমরা। ডক্টর মেহনাজ মোমেন, আপনার কাছে 1 মিনিট শুনবো। সেটি হলো যে স্পষ্টত আমেরিকা ইউক্রেনের উপর থেকে তার মাথার উপর যে ছাতা তার ছিল সেটা সরিয়ে নিচ্ছে। এখন ইউরোপের দেশগুলো চেষ্টা করছে কিছুটা সুরক্ষা দেওয়ার। তারা বৈঠক করছে, তারা কিয়েভে যাচ্ছেন সোমবার, এবং ইউক্রেনকে কিভাবে আসলে সুরক্ষা দেওয়া যায়, নিরাপত্তা দেওয়া যায়। ন্যাটো সদস্য পদের বিষয়টা জেলেনস্কি বলছিলেন যে এটার বিনিময়ে তিনি পদ ছাড়তে, অর্থাৎ প্রেসিডেন্টশিপ ছাড়তে প্রস্তুত, কিন্তু শেষ পর্যন্ত এটি কতটা হবে, কিংবা ইউক্রেনের গন্তব্যটা আসলে কোথায় গিয়ে দাঁড়াচ্ছে? সে খনিজ দিয়ে দেবে, ভূখণ্ড দিয়ে দেবে, সবকিছু, একটা রাশিয়া একটা আমেরিকা নিয়ে নেবে, বিষয়গুলো কি এমনই দাঁড়াচ্ছে? মানে সবগুলোই হারাচ্ছে ইউক্রেন। আবার জি জি, একটু আপনাকে মনে হয় একটু সামনে এগিয়ে আসতে হবে, সাউন্ডটা আমরা একটু কম পাচ্ছি। জি, একটু কম পাচ্ছি সাউন্ড। জি, না 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 পাচ্ছি না আমরা আগে তো পাচ্ছিলাম। জি,
হ্যাঁ হ্যাঁ, এখন কিছুটা পাচ্ছি। জি, আচ্ছা কেন আচ্ছা এটা না না, পরিষ্কার কেটে হচ্ছে না। যাচ্ছে, কেটে যাচ্ছে। যাই হোক, অডিওটা সম্ভবত কোনো কারণে একটু সমস্যা হচ্ছে, যান্ত্রিক ত্রুটি হিসেবে দেখছি আমরা। অনেকটা সময় শেষ করে এনেছি, আসলে শেষ 1 মিনিট আপনার জন্য ছিল, আমরা সেই সময়টা আগে হয়তো বের হয়ে যাচ্ছি। আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ আপনাদের মূল্যবান সময় এবং মতামতের জন্য। দর্শক যারা দেখছিলেন তাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের মতো। আগামী রোববার আবারও 7 দিনের বিশ্ব নিয়ে দেখা হবে রাত 10টায়। ভালো থাকবেন। টিবিএন 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিবিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।